বাবু, ভাড়াটা? ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টা রাস্তা 7 ঘন্টা এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। চল, ওপারে নিয়ে চল। উটি লাড়ল মাগ্গা। সে কি? কেন রে? কি হয়েছে? আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প। এক রাত্রির অতিথি। কলমে গজেন্দ্র কুমার মিত্র। গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ। আজ প্রথম পর্ব। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা যে নেই, অনিমেষ বহুক্ষণ আগে চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এইটেই পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিচ্ছু চায় না। খুব ছেলে বয়সে একবার ও কলকাতা গিয়েছিল, কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে, তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না, তা অনিমেষ আগেই বুঝেছিল। আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানটায় ভিড়ে, সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে জেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটু প্রাণ স্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম। বেশ সম্পন্ন গ্রাম, তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে, তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি এই হয়, তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল, সেদিন দিনের বেলাও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও
দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল। বেশ মনে আছে, হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তা ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকো আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকোটা ওপারে বেঁধে রেখে। বাবু ভাড়াটা? তাড়া লাগায় মাঝি, বিহ্বলতা কাটে, কিন্তু যেন আরও ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টা রাস্তা 7 ঘন্টা এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলে শেষে কি বাঘের পেটে প্রাণ দেব? চল, ওপারে নিয়ে চল। উটি লাড়লাম আজ্ঞা। সে কি? কেন রে? কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে, ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এ অনুরোধ করত না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার জন্য দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর। উটি লাড়লাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তোর নৌকোতেই রাত কাটাই। আজ্ঞা উটিও লাড়লাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি ছুড়ে দেন কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা। রাগ করে বলে অনিমেষ, কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যিই একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়। মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় তমিশ্রা, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতকগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাচার উপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভল্লুক যদি সত্যিই আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটপট শব্দ করে কি একটা পাখি উড়ে বসল মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার ওপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধ হয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়। ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও। বিশ্রী লাগছে।
নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ ধরে ধরে হাত ঘড়িটা দেখল। মাত্র রাত ৯টা। কলকাতায় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল ৮টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। ৭টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় ১২ ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটা পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন ঘন বন, যদি বাঘ আসে? মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয়। দরকার নেই, ১০-১১ ঘন্টার সময় একরকম করে কেটেই যাবে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে ওঠে বলাই ঠিক। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে, কই একটুও তো টের পায়নি। সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো বলেছে সে একেবারে ওর পিছনে এসেই দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা শুরু হয়েছে। এইভাবে পরপর ৩টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অবশেষে প্রায় মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেঁটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি গোঁফ। ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয় এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না? না, তাহলে বরং চলুন না হয় আমার কুটিরেই, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুন ফলম্বিত কুন্তলা, বনমালা শোভিতা কপাল কুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা যায়। যাহাকে নবকুমারের অদৃষ্ট তার নয়, তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি
ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যেন পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরও বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে, মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যিই তো, এই তো। বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনই। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধ হয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গিয়েছিলুম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বইকি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন? মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে ক্ষণ। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকে আরও কি আছে তা ওর নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো, পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান, আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দোর খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দোর শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটি তক্তপোশের ওপর একটা মাদুর বিছানো। শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটি দড়ি টাঙানো, তাতে খান 2 কাপড়, তার মধ্যে একটা লাল। মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পিল সুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটের ওপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের 2 হাত ঘষে কেমন এক রকমের বিচিত্র হাসি হেসে বললে, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। না না, রক্ষে করুন, কিচ্ছু ব্যস্ত হবেন না আমার জন্যে। আশ্রয় পেয়েছি, এই ঢের। ওই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়,
কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লায় এসে পড়ল নাকি। আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে তো ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছে না। সে বললে, না না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো ও নিজে খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন, ব্যাগে ওর খানকতক পুরনো কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র টাকা 6 আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে এইসব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আধলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে, অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য, লোকটি বলল। গল্পের পরবর্তী অংশ আগামী বুধবার রাত্রি ঠিক 10টায় বাংলা আড্ডা চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।